তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ ক্লাসটিতে। আজকের লাইভ ক্লাসটিতে আমরা কিন্তু আলোচনা করব হচ্ছে টিস্যু এবং টিস্যু তন্ত্র নিয়ে। তো তোমাদের যাদের ফ্রেন্ডরা আছে এবং যারা রয়েছে যাদের এই উদ্ভিদ টিস্যু নিয়ে কিছু সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই ক্লাসটি করবে এবং ফ্রেন্ডদেরকে অবশ্যই ট্যাগ করে দেবে যাতে সবাই একসাথে ক্লাসটি করতে পারে। তো ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে বলি টিস্যু জিনিসটা কি। আমরা মোটামুটি সবাই জানি টিস্যু জিনিসটা কি, কারণ আমাদের এসএসসিতে কিন্তু স্থায়ী টিস্যু সম্পর্কে ছিল। তাহলে সেই ছোট ছোট ইনফরমেশনগুলো আমরা একটু মনে করে নিই। টিস্যু জিনিসটা কি? টিস্যু জিনিসটা হচ্ছে অনেকগুলো কোষের সমষ্টি। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে শুধু কি অনেকগুলো কোষ একসাথে থাকলে সেটা টিস্যু হবে? না, তাদের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। তাহলে আমরা দেখি টিস্যু হওয়ার জন্য কোষগুলোর আসলে কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। টিস্যু যেহেতু একগুচ্ছ কোষের সমষ্টি, তাহলে ফার্স্টে বলতে পারি অনেকগুলো কোষ একসাথে থাকবে। অনেকগুলো কোষ একসাথে থাকবে। এরপরে প্রশ্ন আসে যে কোষগুলোকে দেখতে একই রকম হবে নাকি ভিন্ন রকম হবে। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে একই ধরনের হতেও পারে বা ভিন্ন ধরনের হতে পারে। কোষগুলোর আকৃতি বা ধরন একই অথবা ভিন্ন হবে। এখন আরেকটা পয়েন্ট হচ্ছে এই কোষগুলো একই জায়গা থেকে উৎপন্ন হবে, মানে তাদের ভূমি স্তরের যে অংশগুলো থাকে সেখানে একই জায়গা থেকে সেগুলো উৎপন্ন হবে। একই জায়গা থেকে উৎপন্ন হবে। এখন সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে মনে করো এখানে অনেকগুলো কোষ আছে। এই কোষটা এক ধরনের কাজ করছে, এই কোষটা আরেক ধরনের কাজ করছে। ধরো এই কোষটা হয়তো মূল থেকে পাতাতে পানি নিয়ে যাচ্ছে, আর এই কোষটা হয়তো পাতায় যে খাবারগুলো তৈরি হচ্ছে সেই খাবারগুলোকে মূলের দিকে বা অন্যান্য জায়গায় ছড়িয়ে দিচ্ছে। এখন দেখো এরকম দুটা কোষ যদি পাশাপাশি থাকে তাহলে কি তাকে আমরা টিস্যু বলতে পারবো? তাকে কিন্তু আমরা টিস্যু বলতে পারবো না, কারণ টিস্যু হওয়ার জন্য কোষগুলোর একটা কমন বৈশিষ্ট্য থাকবে। সেই বৈশিষ্ট্যটা হচ্ছে তারা প্রত্যেকে মিলে একটাই কাজ করবে, তাদের সবার উদ্দেশ্য একই হবে। মানে হচ্ছে এই সবগুলো কোষ মিলে যদি এমন হয় তারা ত্বক তৈরি করবে, তাহলে সবগুলো মিলে ত্বকই তৈরি করবে। এমন যদি হয় তারা পরিবহন টিস্যু হিসেবে কাজ করবে, সবাই মিলে কোনো না কোনো কিছু পরিবহন করতে থাকবে। তার মানে হচ্ছে সবাই মিলে একই কাজ করবে। এই চারটি হচ্ছে টিস্যুর সাধারণ কিছু বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো আসলে আমরা জানি তবু তোমাদের যাতে মনে পড়ে যায় সেই জন্য বললাম। এখন দেখো এখানে দুই ধরনের টিস্যু রয়েছে। অনেকগুলো কোষ থাকা মানে হচ্ছে টিস্যু একই ধরনের, এবং এগুলো আমি বলে দিচ্ছি যে একই কাজ করে। কিন্তু এখানে একটা ছোট পার্থক্য আছে দুইটা ছবির মধ্যে। এই ছবিটার দিকে যদি তাকিয়ে দেখো আর এই ছবিটা যদি দেখো তাহলে দেখবে এদের মাঝখানে এই জায়গাটাতে কিছু ফাঁকা স্থান রয়েছে এই জায়গাগুলোতে। আবার দেখো ওদের বড় একটা কোষ গহ্বর দেখতে পাচ্ছি, কিন্তু এখানে তাকিয়ে দেখো এখানে কিন্তু কোষ গহ্বর দেখতে পাচ্ছি না। এবং একই সাথে এই দুটো কোষের মাঝখানে কি কোনো ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি না। তার মানে আন্তঃকোষীয় ফাঁকা স্থান এদের নেই। এখন এই দুটো টিস্যুর কোনটা কোন টিস্যু? এই টিস্যুগুলো হচ্ছে স্থায়ী টিস্যু, এই টিস্যুগুলো হচ্ছে ভাজক টিস্যু। আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো। ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে যে এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান নেই, এবং একই সাথে যদি তাকিয়ে দেখো এদের যে কোষ প্রাচীরগুলো সেগুলো পাতলা ধরনের হবে। কেন? কারণটা বলছি একটু পরে। কোষ প্রাচীর পাতলা হবে এবং আমরা দেখবো এদের প্রচুর সাইটোপ্লাজম রয়েছে। এদের নিউক্লিয়াসটার আকার হবে বড়।
কমেন্টে জানিয়ে দাও তোমরা কারা কোথা থেকে ক্লাসটি করছো, কে কোন কলেজের আছো, এমনকি কেউ যদি থেকেও থাকো স্কুলে পড়ো অবশ্যই আমাকে জানাবে কোন স্কুলে পড়ছো। আর একই সাথে ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে তোমাদের সব ফ্রেন্ডরা ক্লাসটি দেখতে পারে। এখন আসি এই কারণগুলো কি, এই বৈশিষ্ট্যের কারণগুলো কি। ফাঁকা স্থান নেই, এই যে মাঝে যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান তৈরি হওয়া লাগে সেটা একটা নির্দিষ্ট সময় পর তৈরি হতে হয়। মানে কোনো একটা কোষ হয়তো তৈরি হলো, তার কয়েক মাস পরে গিয়ে তার মাঝখানে একটা আন্তঃকোষীয় ফাঁকা স্থান তৈরি হবে। কিন্তু ভাজক টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে সে বারবার বিভাজিত হতে থাকবে। যেহেতু সে বারবার বিভাজিত হতে থাকে, একটা কোষ যথেষ্ট পরিমাণ পরিণত হতে পারে না, এর আগে সে ভেঙে গিয়ে নতুন দুটো কোষে পরিণত হয়ে যায়। এই জন্য সেখানে আমরা কোনো ফাঁকা স্থান দেখতে পাই না। এরপরে দেখো পাতলা ধরনের কোষ প্রাচীর। কোষ প্রাচীরটা কি? কোষ প্রাচীর হচ্ছে বিভিন্ন পদার্থ জমে জমে একটা পুরো আবরণ তৈরি করে কোষ প্রাচীরের বাইরে, আমরা জানি। তো এই কোষ প্রাচীরের বাইরে যখন পুরো আবরণগুলো তৈরি করে, এটারও একটা নির্দিষ্ট সময় লাগে। এর আগে খুব বেশি পরিমাণে মোটা কোষ প্রাচীর আমরা দেখতে পাই না। যেহেতু ভাজক টিস্যুর কোষগুলো সময় পাচ্ছে না, তাই ওদের কোষ প্রাচীরগুলো পাতলা ধরনের। তাদের চারপাশ দিয়ে লিগনিন সুবেরিন জাতীয় পদার্থগুলো সহজে জমা হতে পারে না, তার সময় পায় না। প্রচুর সাইটোপ্লাজম থাকে। কেন বলো তো? ভাজক টিস্যুর কাজ হচ্ছে বিভাজিত হওয়া। তার যদি প্রচুর পরিমাণে সাইটোপ্লাজম না থাকে, তাহলে কিন্তু একটা কোষ থেকে দুটো কোষ যখন তৈরি হবে তখন কিন্তু যথেষ্ট পরিমাণে সাইটোপ্লাজম সে দিতে পারবে না। এবং একই সাথে তার নিউক্লিয়াসের আকার বড়। স্বাভাবিকভাবে ওর নিউক্লিয়াসের আকার যদি বড় না হয়, তাহলে কিন্তু ছোট যে কোষটা হবে ওর নিউক্লিয়াসে দেখা যাবে নিউক্লিয়ার বস্তু সঠিক পরিমাণে যাচ্ছেই না। তার যদি নিউক্লিয়ার বস্তু ঠিকঠাক পরিমাণে না যায়, তাহলে কিন্তু কোষটা আর কাজ করতে পারবে না। তো আমি দেখি আমাদের সাথে লাইভ ক্লাসে কে কে আছে। আমাদের সাথে লাইভ ক্লাসে আমান ভাই আছে। হাই আমান ভাই। এরপর আছে শাহরিয়ার সালেহিন। অনেকে বলছে ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমার মনে হয় একটু পর ঠিক হয়ে যাবে। একজন রয়েছে পঞ্চগড় থেকে এমডি সুলতান মাহমুদ। শাহরিয়ার রাকিব রয়েছে শহীদ স্মৃতি কলেজ থেকে। নটরডেম থেকে আছে ইয়াসিন। সিলেট গভর্নমেন্ট কলেজ থেকে আছে রায়হান। এরপরে আছে রাজারবাগ পুলিশ লাইন স্কুল থেকে শামিউল ইসলাম। এরপরে আছে মতিঝিল থেকে ইসরাত জাহান ইতি। হৃদয় রয়েছে কবি নজরুল গভর্নমেন্ট কলেজ থেকে। তো তোমরা যারা আসছো তারা কমেন্ট করতে থাকো এবং শেয়ার করে দিও যাতে করে তোমাদের ফ্রেন্ডরা ক্লাসটি করতে পারে। তো এগুলো ছিল হচ্ছে ভাজক টিস্যুর সাধারণ কিছু বৈশিষ্ট্য। এখন ভাজক টিস্যুর বৈশিষ্ট্যের মধ্যে আরো অল্প কিছু বৈশিষ্ট্য রয়েছে। এক হচ্ছে এদের বিপাকীয় হার বেশি। বিপাকীয় হার বেশি কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে তাদের মধ্যে যে ধরনের বিক্রিয়া হওয়ার প্রয়োজন সেই বিক্রিয়াগুলো প্রচুর পরিমাণে হয়। কেন? কারণ ওদের কোষটা বিভাজিত হয়ে যেতে হবে, তাই প্রচুর পরিমাণে বিক্রিয়া হয়ে নতুন নতুন যা যা তৈরি করার প্রয়োজন সবকিছু তারা খুব দ্রুত তৈরি করতে থাকে। এই জন্য বিপাকীয় হারটা বেশি হয়। এবং এদের যে প্লাস্টিকটা থাকে সেটা থাকে হচ্ছে প্রোপ্লাস্টিড আকারে। প্রোপ্লাস্টিডটি তেমন কিছুই না, প্লাস্টিকটা সম্পূর্ণভাবে পরিণত হওয়ার আগে সেটা কিছুটা পুরোপুরি সুগঠিত অবস্থায় থাকে না, তখন সেটাকে আমরা প্রোপ্লাস্টিড বলতে পারি। এখন আসি ভাজক টিস্যুর কাজ কি কি। ভাজক টিস্যুর কাজের মধ্যে প্রথম কাজই হচ্ছে, চিন্তা করে দেখো তুমি যখন ছোট ছিলে তোমার দেহে যতগুলো কোষ ছিল, এখন কি তোমার দেহে ততগুলো কোষ আছে? না, এখন তোমার দেহে প্রচুর পরিমাণে মাইটোসিস কোষ বিভাজন ঘটছে। এর ফলে অনেক কোষ তৈরি হচ্ছে এবং তুমি আকারে বড় হচ্ছ। তুমি একটা সময় খুব ছোট ছিলে, এখন তুমি অনেক লম্বা। তার মানে হচ্ছে ভাজক টিস্যুগুলো এখানে উদ্ভিদের ক্ষেত্রে একই ধরনের কাজ করে। টিস্যুগুলোর যে কোষগুলো রয়েছে সেগুলো বিভাজিত হয়ে হয়ে, মনে করো আগে 10টা কোষ ছিল, সেখানে এখন 1000টা কোষ রয়েছে। এই কোষগুলো পরবর্তীতে কি করে? তারা বিভিন্নভাবে সজ্জিত হয়ে হয়ে কখনো কখনো গাছটাকে
গাছটাকে লম্বা করছে, কখনো কখনো গাছটাকে মোটা করছে, তার মানে বৃদ্ধিতে সাহায্য করে। বৃদ্ধি দুই রকমের, বৃদ্ধি বলতে নর্মালি আমরা বুঝিয়েছি লম্বা বেড়ে ওঠা, এবং একই সাথে গাছ কি মোটা হয় না? অবশ্যই মোটা হয়। তুমি যদি আজকে একটা আম গাছ লাগাও, আমের চারা যদি দেখো, দেখবে সেটা খুব চিকন, কিন্তু 4-5 বছর পর দেখবে আম গাছটা অনেক মোটা। তার মানে হচ্ছে তার যে ব্যাসার্ধ সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, মানে তার পার্শ্বীয় বৃদ্ধি হচ্ছে, এবং পার্শ্বীয় বৃদ্ধিতে এই ভাজক টিস্যু সাহায্য করে। তো এটা ছিল হচ্ছে ভাজক টিস্যুর কাজ। এবং একই সাথে মনে করো কোথাও কোনো একটা জায়গায় ক্ষত তৈরি হলো, কোনো একটা জায়গায় কোষ নাই হয়ে গেল কোনো একটা কারণে, সেইখানে যে ক্ষত জায়গাটা সেটা পূরণ করার জন্য এই ভাজক টিস্যুটা কাজ করে। সেখানে কোষগুলো প্রচুর পরিমাণে বিভাজিত হয়ে যে কোষগুলোকে কয় ভাগে আমরা ভাগ করতে পারি। ভাজক টিস্যুকে ভাগ করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ভাজক টিস্যুকে কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে আমরা ভাগ করতে পারি। প্রথমেই আছে হচ্ছে উৎপত্তি অনুসারে। উৎপত্তি অনুসারে মানে হচ্ছে এটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে তার উপর ভিত্তি করে আমরা ভাজক টিস্যুগুলোকে 3 ভাগে ভাগ করতে পারি। এখন আসি কি কি ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগে রয়েছে প্রোমেরিস্টেম। মেরিস্টেম কথাটার অর্থই হচ্ছে ভাজক টিস্যু। এরপরে রয়েছে প্রাইমারি মেরিস্টেম বা প্রাইমারি ভাজক টিস্যু। এরপরে রয়েছে সেকেন্ডারি মেরিস্টেম বা সেকেন্ডারি ভাজক টিস্যু। এখন আসি প্রোমেরিস্টেমটা কোথায় থাকে। প্রোমেরিস্টেমটা থাকে যখন একটা জাইগোট মাত্র তৈরি হয়েছে, একটা উদ্ভিদ ছোট অবস্থায় রয়েছে এবং ধীরে ধীরে একবীজপত্রী বা দ্বিবীজপত্রী উদ্ভিদের থেকে একটা ছোট ভ্রূণমূল এবং ভ্রূণমুকুল তৈরি হচ্ছে। সেই সময়টায় যেই কোষগুলো থাকে সেগুলো হচ্ছে প্রোমেরিস্টেম জাতীয় কোষ। সেই কোষগুলো পরবর্তীতে প্রাইমারি মেরিস্টেমে পরিণত হয়। প্রোমেরিস্টেমের ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে যেই দুটো পাতা তৈরি হয়, যে কোনো একটা উদ্ভিদে তুমি যদি একটা চারা লাগাও, গাছের বীজ লাগাও, দেখবে যে ছোট চারাটা হচ্ছে, দেখবে প্রথমে সে দুটো পাতা দেখায়। সেই দুটো পাতার ক্ষেত্রে কিন্তু প্রোমেরিস্টেম ভাজক টিস্যুটা আমরা দেখতে পাবো। এরপরে প্রোমেরিস্টেমটা থেকে যে কোষগুলো তৈরি হবে এবং সেগুলো যদি পরবর্তীতে ভাজক টিস্যুর মতো কাজ করে, সেটার নাম হয়ে যাবে হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। আর এই প্রাইমারি মেরিস্টেম থেকে পরবর্তীতে তৈরি হয় হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। সেকেন্ডারি মেরিস্টেম কি করে? সেকেন্ডারি মেরিস্টেম হচ্ছে উন্নত উদ্ভিদগুলোর ক্ষেত্রে তাদের পার্শ্বীয় বৃদ্ধি করে, আর প্রাইমারি মেরিস্টেম হচ্ছে লম্বায় বৃদ্ধি করে। শুধু একটা গাছ তো লম্বায় বৃদ্ধি হলেই হবে না, কিছু কিছু গাছ অনেক মোটাও হয়, যেগুলোকে আমরা পরবর্তীতে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। সেই সব উদ্ভিদে আমরা সেকেন্ডারি মেরিস্টেম বা সেকেন্ডারি ভাজক টিস্যু দেখতে পাই। তার মানে প্রোমেরিস্টেম থেকে প্রাইমারিটা তৈরি হচ্ছে, প্রাইমারি থেকে পরবর্তীতে তৈরি হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। তো এখন তোমাদের জন্য একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হচ্ছে যে সেকেন্ডারি মেরিস্টেম কি আমরা একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাবো কিনা। প্রশ্নটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু কি আমরা একবীজপত্রী উদ্ভিদে দেখতে পাবো কিনা। মানে তোমার কাছে আছে একটা একবীজপত্রী উদ্ভিদ, তুমি যদি সেটার প্রস্থচ্ছেদ করো তাহলে কি সেখানে সেকেন্ডারি ভাজক টিস্যু দেখতে পাবে কিনা। তোমরা অ্যানসারটা হ্যাঁ অথবা না বা ইয়েস বা নো হিসেবে লিখতে পারো। আমি একটু পরে তোমাদের কমেন্টগুলো পড়ছি। এরপর তোমাদের বলছি যে এতক্ষণ বললাম উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুগুলোকে কয় ভাগে ভাগ করা যায়। ভাজক টিস্যুকে ভাগ করার ভিত্তি কিন্তু আরো অনেক রয়েছে। যেমন হচ্ছে ভাজক টিস্যুগুলো কোথায় অবস্থিত। এতক্ষণ আমরা পড়েছি উৎপত্তি অনুসারে, এখন পড়ব অবস্থান অনুসারে। মানে ভাজক টিস্যুগুলো কোথায় আছে, সেগুলো কি কোনো একটা উদ্ভিদের মাথায় রয়েছে, একদম উপরের অংশটাতে রয়েছে, নাকি
দুটো পর্বের মাঝখানে রয়েছে, এই সব কিছু হচ্ছে এই অংশের অন্তর্ভুক্ত। এখন আমি দেখি কমেন্টে তোমরা কারা কারা অ্যান্সার দিয়েছো। রোমান লিখেছে হ্যাঁ পাবো, ও বলছে যে একবীজপত্রী উদ্ভিদে সেকেন্ডারি ভাজক টিস্যু থাকবে। আমি বলছে হ্যাঁ পাবো, আশিক বলছে পাওয়া যাবে, জাহাঙ্গীর হোসেন বলছে পাওয়া যাবে, তোমরা মোটামুটি সবাই বলছো পাওয়া যাবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তোমাদের সবার উত্তরটা কিন্তু ভুল হয়েছে। কেন ভুল হয়েছে বলো তো? একবীজপত্রী উদ্ভিদগুলো কিন্তু মোটা হয় না, যেসব দ্বিবীজপত্রী উদ্ভিদগুলো রয়েছে সেগুলো পার্শ্বীয় বৃদ্ধি অনেক বেশি হয়। একটা নারকেল গাছের কথা চিন্তা করে দেখো, আর একটা অনেক বছরের পুরনো আম গাছের কথা চিন্তা করে দেখো। একটা নারকেল গাছ অনেক চিকন হয় আম গাছটার তুলনায়, তার মানে হচ্ছে একবীজপত্রী উদ্ভিদে কিন্তু পার্শ্বীয় বৃদ্ধিটা হচ্ছে না। পার্শ্বীয় বৃদ্ধিটা যতটুকুই মোটা হয় সেটা অন্য একটা কোষ দিয়ে হয়, কিন্তু তাদের যে সাধারণ পার্শ্বীয় বৃদ্ধি সেকেন্ডারি ভাজক টিস্যু দিয়ে হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয় না। তার মানে হচ্ছে একবীজপত্রী উদ্ভিদে আমরা সেকেন্ডারি ভাজক টিস্যু কিন্তু দেখতে পাবো না। তো অ্যান্সারটা হবে হচ্ছে আমরা দেখতে পাবো না। তোমাদের অ্যান্সার সবারই মোটামুটি ভুল ছিল। এখন আসো অবস্থান অনুসারে এই ভাজক টিস্যুগুলো কয় প্রকারের সেটা আমরা দেখি। অবস্থানের ক্ষেত্রে চিন্তা করে দেখো, একটা গাছ, এটা যদি একটা গাছ হয়, গাছের একদম মাথার অংশ যদি এটা হয়, মনে করো এখান থেকে একটা পাতা বের হয়েছে, এখান থেকে আরেকটা পাতা বের হয়েছে, এই অংশগুলোকে আমরা বলি পর্ব এবং মাঝের অংশগুলোকে আমরা বলি পর্ব মধ্য। আর এই মাথার অংশগুলো হচ্ছে একদম যেখানে এপিক্যাল মেরিস্টেম গুলো থাকে। এপিক্যাল মেরিস্টেম কি? শীর্ষে যে ভাজক টিস্যুগুলো থাকে। এই ভাজক টিস্যুগুলো কি করে? এই ভাজক টিস্যু মূলত হচ্ছে গাছটাকে লম্বা করতে থাকে। এইখানে টিস্যুগুলোর কোষগুলো বিভাজিত হয়ে হয়ে গাছের হাতে এতটুকু আছে, কিছুদিন পর দেখা যাবে গাছটা এতটুকু লম্বা হয়ে গেছে। তার মানে হচ্ছে শীর্ষে যে ভাজক টিস্যুগুলো আছে সেগুলোর মাধ্যমে যে কোনো উদ্ভিদ লম্বা হতে থাকে। এরপরে আসি আরেক ধরনের ভাজক টিস্যু রয়েছে, যেটা হচ্ছে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। নিবেশিত এটা হচ্ছে শীর্ষস্থানীয়, আর এইখানে এটা হচ্ছে পর্ব মধ্য। তার মানে এই যেখান থেকে যে কোনো একটা শাখা বের হয় সেটাকে আমরা বলি হচ্ছে পর্ব, বা পাতা বের হলে সেটাকে আমরা পর্ব বলতে পারি। এই অংশটাতে যেই ভাজক টিস্যুগুলো থাকে সেইগুলোকে আমরা বলি হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু বা ইন্টারক্যালারি ভাজক টিস্যু। এখন এরপরে আরো একটা জিনিস রয়েছে, যে সেকেন্ডারি ভাজক টিস্যুর কথা বলেছিলাম, সেটা হচ্ছে পার্শ্বীয় বৃদ্ধি করে। অবস্থান অনুসারে সেই সেকেন্ডারি ভাজক টিস্যুগুলো কোথায় থাকে? এই পাশে থাকে, কাণ্ডের দুই দিকে অবস্থান করে। এখান থেকে এই কোষগুলো যদি বিভাজিত হয়, তারা বিভাজিত হয় হচ্ছে এইভাবে অথবা এইভাবে। এর ফলে কি হয়? একটা কাণ্ড এরকম ছিল, পরে দেখা যায় কাণ্ডটা মোটা হয়ে এতটুকু এরকম অবস্থানে চলে গেছে। তার মানে হচ্ছে আরেক ধরনের ভাজক টিস্যু আমরা পাচ্ছি, যেটাকে আমরা বলি হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম টিস্যু। সেটা হচ্ছে কাণ্ডের ঠিক দুই পাশে এভাবে লম্বালম্বি ভাবে অবস্থান করে, যেটার কারণে যে কোনো একটা কাণ্ড মোটা হয়ে যায়। এবং এখানে তাহলে কি থাকে? সেকেন্ডারি ভাজক টিস্যু থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এপিক্যাল মেরিস্টেম বা শীর্ষের যে ভাজক টিস্যুগুলো ছিল, শীর্ষস্থ ভাজক টিস্যু কোন ধরনের? শীর্ষস্থ ভাজক টিস্যুটা কি প্রাইমারি নাকি প্রোমেরিস্টেম নাকি সেকেন্ডারি? তোমাদের অপশন হচ্ছে, প্রথমে হচ্ছে প্রোমেরিস্টেম, বি অপশনে আছে হচ্ছে প্রাইমারি মেরিস্টেম, সি অপশনে আছে হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম।
সহজ, তোমরা মোটামুটি সবাই জানো। তো কমেন্টে এ, বি বা সি যে কোনো একটা অপশন লিখে জানিয়ে দিতে পারো। শীর্ষস্থ ভাজক টিস্যুগুলো কোন ধরনের, সেটা কি প্রোমেরিস্টেম জাতীয়, নাকি প্রাইমারি মেরিস্টেম জাতীয়, নাকি সেকেন্ডারি মেরিস্টেম জাতীয়। এখন শুধু টিস্যুর ভাজক টিস্যুর বিভাগ কিন্তু এখানে কিন্তু শেষ না, আরো রয়েছে। যেমন বিভাজন তল অনুসারে, কোষ বিভাজন তল অনুসারে। এখন কিরকম জিনিসটা, তল অনুসারে বলতে বোঝায় হচ্ছে যে কোনো টিস্যুর যে কোষগুলো থাকে সেগুলো কিভাবে পরবর্তীতে সজ্জিত হয় বা কোন দিকে সেগুলো বিভাজিত হয়। কিছু কোষ রয়েছে একদম লম্বালম্বি ভাবে বিভাজিত হয়, মানে হচ্ছে এখানে একটা কোষ থাকলে সে বিভাজিত হবে শুধু এই দিকে, এদিকে সে বাড়তে থাকবে। কিছু কোষ রয়েছে সে এদিকেও কোষ তৈরি করবে, আবার সে এদিকেও কোষ তৈরি করবে। আবার কিছু কোষ রয়েছে যারা বিভাজিত হতে হতে একটা কিউবের মতো অংশ গঠন করবে, একটা গুচ্ছ তৈরি করে ফেলবে। তার মানে হচ্ছে তল অনুসারেও কিন্তু 3 ভাগে বিভক্ত টিস্যু তন্ত্রটা। আচ্ছা, আমি দেখি কমেন্টে কারা কারা কি অ্যান্সার লিখেছো। তন্ময় লিখেছে বি, রোমান লিখেছে বি, দিশা লিখেছে এ প্রোমেরিস্টেম, তানভীর লিখেছে বি, তামিম লিখেছে এ, মামুন, মুস্তাফিজুর সবাই এ লিখেছে, রূপু ইসরাত জাহান লিখেছে বি। তোমরা অনেকেই লিখেছো বি, কয়েকজন লিখেছো এ, সি কেউই লেখনি। এখন আসি আসল অ্যান্সারটা কি। এখানে দেখো শীর্ষস্থ ভাজক টিস্যুর কথা বলছি। শীর্ষস্থ ভাজক টিস্যুর ক্ষেত্রে এটা হয় হচ্ছে প্রাইমারি মেরিস্টেম, কারণ শীর্ষস্থ ভাজক টিস্যুগুলো কি করছে, আমি দেখেছিলাম যে একটা গাছকে লম্বায় তারা বৃদ্ধি হচ্ছে উপরের দিকে, তাদের দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যুগুলো আসলে প্রাইমারি মেরিস্টেম। প্রাইমারি মেরিস্টেমের বৈশিষ্ট্যই ছিল যে কোনো কিছুর, যে কোনো উদ্ভিদের তারা দৈর্ঘ্য বাড়াতে থাকবে। আর সেকেন্ডারি মেরিস্টেমের কাজ ছিল হচ্ছে পার্শ্বীয় বৃদ্ধি করতে থাকবে। অনেকে এ লিখেছো, প্রোমেরিস্টেম কিন্তু শুধুমাত্র যে ভ্রূণ অবস্থায় ছিল ওই সময়টাতে, এবং পরবর্তীতে যখন 2 বা 3টা পাতা থাকে সেই সময়টাতে প্রোমেরিস্টেম আমরা দেখতে পাই, এরপরে কিন্তু প্রোমেরিস্টেম আমরা দেখতে পাই না। তার মানে হচ্ছে এই অপশনটা একদমই হবে না, অ্যান্সার হচ্ছে বি প্রাইমারি মেরিস্টেম। তো তোমরা যেটা বি দিয়েছিলে তোমাদের অ্যান্সার একদম ঠিক হয়েছে। এখন দেখি বিভাজন তল অনুসারে 3 ভাগে যে ভাগ করা যায় সেটা আমি বললাম, এগুলোর নাম কি। এগুলোর নাম হচ্ছে মাস ভাজক টিস্যু, মাস ভাজক টিস্যু, এরপরে রয়েছে প্লেট ভাজক টিস্যু, এরপরে রয়েছে রিব ভাজক টিস্যু। এখন মাস ভাজক টিস্যু কোনটা, যে সকল কোষ বিভাজিত হয়ে এরকম একটা অনেকগুলো কোষ গুচ্ছাকারে তৈরি করছে সেটা হচ্ছে মাস ভাজক টিস্যু। মানে হচ্ছে যে কোনো একটা উদ্ভিদের যে কর্টেক্সের মধ্যে অনেকগুলো কোষ থাকে সেটা হচ্ছে মাস ভাজক টিস্যু জাতীয়। এরপর রয়েছে প্লেট ভাজক টিস্যু। প্লেট ভাজক টিস্যু বৈশিষ্ট্য অনুযায়ী এই দিকেও কোষ বিভাজিত হবে, উপরের দিকেও কোষ বিভাজিত হতে পারে, মানে দুটো দিকে কোষটা বিভাজিত হতে পারবে। এখন একটা পাতার কথা যদি চিন্তা করো, একটা পাতা হয়তো ছোটবেলায় এরকম ছিল, সে কিন্তু যখন বড় হতে থাকে শুধু লম্বায় বাড়ে না, সে কিন্তু তার কিন্তু এক ধরনের একটা পার্শ্ব বৃদ্ধি হয়, সে কিন্তু এভাবে বাড়তে থাকে, চারপাশ দিয়ে বাড়তে থাকে। তার মানে হচ্ছে যে কোনো একটা পাতার ক্ষেত্রে যে ভাজক টিস্যুগুলো থাকবে সেটা হচ্ছে প্লেট ভাজক টিস্যু। মানে পাতার কোষগুলোকে সে, পাতাটাকে সে দৈর্ঘ্য বৃদ্ধি করবে, পাতাকে সে প্রস্থেও বৃদ্ধি করতে থাকবে, সেটা হচ্ছে প্লেট ভাজক টিস্যু। আর রিব ভাজক টিস্যু কি, আমরা মজ্জা রশ্মির নাম শুনেছি। মজ্জা রশ্মিটা হচ্ছে যে কোনো একটা উদ্ভিদের মূল বা কাণ্ডের যদি প্রস্থচ্ছেদ করো, একদম মাঝের অংশটাকে আমরা বলছি মজ্জা বা পিঠ। এই মজ্জাটাকে আমরা যদি অন্ততক পর্যন্ত একটা অংশ বৃদ্ধি করি তখন দেখা যায় যে মজ্জা রশ্মি দেখা যায়, মানে ছোট ছোট কোষগুলো একটা লাইন তৈরি করে এরকম ভাবে অবস্থান করে, মাঝখানে অন্যান্য জিনিস থাকে।
এই যে একটা লাইনের মতো কোষগুলো রয়েছে একদিকে বাড়ছে, এই জিনিসটা হচ্ছে হৃদ ভাজক টিস্যু। তার মানে হৃদ ভাজক টিস্যুর উদাহরণ হচ্ছে মজ্জারশ্মি, প্লেট ভাজক টিস্যুর উদাহরণ হচ্ছে পাতার ভাজক টিস্যুগুলো, আর মাছ ভাজক টিস্যু হচ্ছে কর্টেক্সের যেসব ভাজক টিস্যু থাকে সেগুলো। তো এটা ছিল হচ্ছে তল অনুসারে। এরপরে আসতে হচ্ছে কাজ অনুসারে ভাজক টিস্যুগুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভাজক টিস্যু কিন্তু শ্রেণীবিভাগ অনেক ভাবে করা যেতে পারে। কাজ অনুসারে যদি চিন্তা করি সেখানেও কিন্তু ভাজক টিস্যু 3 ভাগে ভাগ করা যায়। সেখানে অপশনগুলো কি কি? সেখানে জিনিসগুলো হচ্ছে প্রোটোডার্ম। প্রোটোডার্ম জিনিসটা কি করে? সে সকল প্রকারের ত্বক তৈরি করে। যে কোনো জায়গায় উদ্ভিদের যদি বাহিরের যে অংশটা রয়েছে সেটাই কিন্তু ত্বক। পাতার কথা চিন্তা করো বা কাণ্ডের কথা চিন্তা করো বা মূলের কথা চিন্তা করো, সবই কিন্তু বাইরের দিকের অংশটাই হচ্ছে যে কোনো উদ্ভিদের ত্বক। তার মানে হচ্ছে প্রোটোডার্ম সেই ত্বকটা তৈরি করছে। এরপরে আছে প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম। এরপরে রয়েছে গ্রাউন্ড মেরিস্টেম। প্রোক্যাম্বিয়াম কি? নামের মধ্যে ক্যাম্বিয়াম দেখতে পাচ্ছি। ক্যাম্বিয়াম হচ্ছে এক ধরনের ভাজক টিস্যু, যেই টিস্যুগুলো থেকে পরবর্তীতে সেকেন্ডারি জাইলেম, ফ্লোয়েম এসব তৈরি হতে পারে। এখন এই প্রোক্যাম্বিয়াম থেকে কি কি তৈরি হয়? প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হয় হচ্ছে ক্যাম্বিয়াম এবং কর্ড ক্যাম্বিয়াম। এই দুটো জিনিস তৈরি হয় হচ্ছে প্রোক্যাম্বিয়াম থেকে। তাহলে প্রোটোডার্ম তৈরি করছে ত্বক, প্রোক্যাম্বিয়াম তৈরি করছে ক্যাম্বিয়াম এবং কর্ড ক্যাম্বিয়াম। গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ড মেরিস্টেম কি করে? গ্রাউন্ড মেরিস্টেম মূলত যে কর্টেক্স রয়েছে, তারপরে মনে করো যে মজ্জা রয়েছে, মজ্জা রশ্মি, পিঠ যেটা, এই সব কিছু হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম থেকে তৈরি হয়। তার মানে যে 3টা জিনিস রয়েছে, 3টা জিনিসের মধ্যে প্রোটোডার্ম হচ্ছে ত্বক বা বাইরের যে অংশটা পুরোটা তৈরি করছে, প্রোক্যাম্বিয়াম হচ্ছে ক্যাম্বিয়াম, কর্ক্যাম্বিয়াম তৈরি করে যেখান থেকে সেকেন্ডারি বৃদ্ধিগুলো ঘটতে পারে। আর গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে ওই দুটো জিনিস যদি তুমি বাদ দাও তাহলে বাকি যা থাকে একটা উদ্ভিদের কাণ্ডের বা মূলের ভিতরে সবটুকুই তৈরি করা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এটা ছিল হচ্ছে ভাজক টিস্যুর প্রকারভেদ। ভাজক টিস্যুর প্রকারভেদ শেষে এরপরে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটা টিস্যুগুলো কিভাবে অবস্থান করে। শুধু তো আমাদের টিস্যু পড়লেই হবে না, টিস্যুগুলো কিভাবে কিভাবে উদ্ভিদে রয়েছে সেটা আমাদের জানা প্রয়োজন। এখন আমি যদি একটা উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদ রাখি, প্রস্থচ্ছেদের ছোট্ট একটা অংশ মনে করো আমি আঁকলাম, সেখানে বাহিরের একটা অংশ রয়েছে এরকম, তারপরে এখানে কিছু কোষ রয়েছে, ভিন্ন ধরনের কোষ আরেকটা স্তর তৈরি করে আছে, তারপরে মনে করো আরেক ধরনের কোষ আরো একটা স্তর তৈরি করে আছে, তারপরে এরকম গোল একটা অংশ দেখতে পাই। সেই গোল অংশটার ভেতরে দেখা যায় যে বাহিরে যে পরিধিটা সেটা এক স্তর বিশিষ্ট কোষ দ্বারা, কোষের এক স্তর বিশিষ্ট সেটা, এবং এটার ভেতরে আরো একটা স্তর দেখতে পাই, আরো একটা স্তর অন্যরকম এক ধরনের টিস্যু দিয়ে তৈরি, প্যারেনকাইমা জাতীয় হতে পারে, স্ক্লেরেনকাইমা জাতীয় হতে পারে, কোলেনকাইমা জাতীয় হতে পারে, অনেক ধরনের হতে পারে। এরপরে মনে করো এখানে আছে ভাস্কুলার বান্ডেল, যেখানে মনে করো এখানে হচ্ছে ফ্লোয়েম, এখানে আছে হচ্ছে জাইলেম, এবং মাঝখানে রয়েছে আরো কিছু কোষ, যে জিনিসটা প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা তৈরি। এখন দেখবো এখানে আসলে কি কি ঘটছে। এখন দেখো একদম বাহিরে যে জিনিসটা সেটা হচ্ছে ত্বক। ত্বক জিনিসটা কি? ত্বক হচ্ছে
মানুষের কথা যদি চিন্তা করো, আমাদের যে স্কিনটা রয়েছে সেই স্কিনটা যা যা কাজ করে ঠিক একই রকম কাজ করে হচ্ছে উদ্ভিদের ত্বক। কিরকম? আমাদের ত্বকের মধ্যে কিন্তু ছোট ছোট ছিদ্র ছাড়া এমনিতে আর কোনো ফাঁকা জায়গা নেই, কোষগুলো একদম পাশাপাশি ভাবে অবস্থান করে এবং একই সাথে আমাদের ত্বকগুলো কি করে, আমাদেরকে বাহিরের যে কোনো আঘাত থেকে রক্ষা করে। এখন আসলে উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে যে ত্বকটা দেখা যায়, যে যদি একটা কাণ্ড হয় দেখা যাবে যে উদ্ভিদ কাণ্ডের বাহিরের দিকে এক স্তর বিশিষ্ট একটা ত্বক রয়েছে। এই এক স্তর বিশিষ্ট ত্বকটাকে আমরা বলি হচ্ছে এপিডার্মিস। এটার নাম হচ্ছে এপিডার্মিস। এই এপিডার্মিসের বাহিরের দিকে কি থাকতে পারে? বাহিরের দিকে কিউটিন থাকতে পারে। কিউটিন একটা হচ্ছে মোম জাতীয় পদার্থ, যেটা উদ্ভিদের পাতার এপিডার্মিসের বাহিরে থাকে বা কাণ্ডের বাহিরে থাকে, কিন্তু মূলের মধ্যে কখনোই থাকে না। তার মানে এটার বাহিরে কি থাকবে? কিউটিন থাকবে। এটা যেহেতু আমরা চিন্তা করে নিয়েছি, এটা হচ্ছে একটা কাণ্ডের প্রস্থচ্ছেদ। এরপরে এই যে অংশটা দেখতে পাচ্ছি, এই অংশটাকে বলবো আমরা অধঃত্বক বা হাইপোডার্মিস। হাইপোডার্মিস মানে হচ্ছে এপিডার্মিসের ঠিক নিচের যে স্তরটা সেটা, এবং এইখানে যে অংশটা এটাকে বলবো হচ্ছে কর্টেক্স। কর্টেক্সের পর এখানে যে একটা অংশ দেখতে পাচ্ছি গোল, এবং আমি বলেছি এটা এক স্তর বিশিষ্ট। এখানের কোষগুলো এক স্তর বিশিষ্ট হয়, প্যারেনকাইমা জাতীয় কোষ হয়। এটা হচ্ছে অন্তঃত্বক। অন্তঃত্বকের পরে আরেক ধরনের কোষ দেখা যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে এটা স্ক্লেরেনকাইমা জাতীয় হয়, অন্য ক্ষেত্রে এগুলো সবগুলো প্যারেনকাইমা জাতীয় হয়। এই অংশটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি পরিচক্র। এবং তারপরে যে ফ্লোয়েম আর জাইলেমকে একসাথে দেখতে পাচ্ছি, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ভাস্কুলার বান্ডল। এবং তারপরে মাঝখানে কিছু কোষ দেখা যায়, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে মজ্জা। একদম মাঝখানে থাকবে এটা। এখন আর একটা জিনিস বাকি রয়েছে, সেই জিনিসটা হচ্ছে মনে করো পাশাপাশি এইখানে আরেকটা ভাস্কুলার বান্ডেল রয়েছে। এই দুটো ভাস্কুলার বান্ডেলের মাঝে এই মজ্জা থেকে এই পরিচক্র পর্যন্ত একটা কোষ চলে যায়। একটু আগে যেটা দেখিয়েছিলাম, একটা লাইনের মতো করে কোষগুলো এই মাঝখানে অবস্থান করে, যেটা হচ্ছে রিব ভাজক টিস্যুর উদাহরণ ছিল, এবং সেটা হচ্ছে মজ্জা রশ্মি। এই জিনিসটার নাম হচ্ছে মজ্জা রশ্মি। তাহলে এটা হচ্ছে যে কোনো একটা কাণ্ডকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে এই অংশগুলো আমরা দেখতে পাবো। এটা যদি কোনো একটা মূলের হতো তাহলে কিউটিন আমরা দেখতে পেতাম না। কিউটিনের এই জায়গাটাতে আমরা দেখতে পেতাম একটা মূল লোম তৈরি হয়ে আছে, যেটা মূলের মাধ্যমে বিভিন্ন পানি বা খনিজ লবণ শোষণ করতে সাহায্য করে। তো এখন আসি এপিডার্মিসের ক্ষেত্রে আসলে আর কি কি থাকতে পারে। প্রত্যেকটা জিনিস নিয়ে এখন আলাদা আলাদা করে আলোচনা করা হবে। এখন দেখো এপিডার্মিসের ক্ষেত্রে তোমাদেরকে একটা প্রশ্ন করতে পারি। প্রশ্নটা হচ্ছে যে কাণ্ডের যে এপিডার্মিস, মূলের এপিডার্মিস, একটু আগে তোমাদের আমি বললাম যে মূলের এপিডার্মিসে কিছু লোম দেখা যায়, মূল লোম দেখা যায়। কাণ্ডের যে এপিডার্মিস সেখানে কোন প্রকারের লোম কি থাকতে পারে কিনা? মানে আমরা কোনো একটা কাণ্ডের যদি প্রস্থচ্ছেদ করি তাহলে কি সেখানে এপিডার্মিসে কোন প্রকারের লোম দেখতে পাবো কিনা? লোম মানে হচ্ছে ওরকম ছোট একটা চুলের মতন অংশ। অ্যানসারটা ইয়েস বা নো বা হ্যাঁ বা না এভাবে করে আমাকে দিতে পারো। আমি একটু পরে তোমাদের কমেন্টটা পড়ছি। ততক্ষণে আমি বলি যে এপিডার্মিস বা ত্বকের ক্ষেত্রে কি কি আছে, মূল বৈশিষ্ট্য কি কি। মূল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এপিডার্মিসটা
প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। প্যারেনকাইমা কোষ দ্বারা তৈরি এবং কোষগুলো পাশাপাশি অবস্থান করবে, তাদের মাঝে কোনো ফাঁকা স্থান থাকবে না। সেই কোষগুলো খুব ঘন হবে, এই কারণে কোনো প্রকারের ফাঁকা স্থান থাকবে না। এখন যে প্রশ্নটা করেছিলাম, আমি দেখি তোমরা কারা কারা অ্যান্সার দিয়েছো। সৈকত বলেছে পাবো না, রেজিনা বলেছে পাবো, তোফায়েল বলেছে থাকতে পারে না, আফজাল বলেছে না পাবো না, সন্দীপ সাহা, আফজাল, মামুন সবাই বলছো থাকতে পারবে না। শান্ত বলেছে হ্যাঁ থাকবে। আচ্ছা, তোমরা যারা অ্যান্সার দিয়েছো তার মধ্যে প্রায় অর্ধেক বলছো হ্যাঁ, অর্ধেক বলছো না। এখন দেখি কারা আসলে সঠিক অ্যান্সারটা দিতে পেরেছো। কাণ্ডের যে এপিডার্মিসটা থাকে সেখানে আসলে বিভিন্ন ধরনের রোগ থাকতে পারবে। চিন্তা করে দেখো, যদি কখনো কোনো লাউ গাছ দেখে থাকো তাহলে কি তার চারপাশে একটা সূক্ষ্ম চুলের মতো অংশ আমরা দেখেছি না? দেখেছি। তার মানে হচ্ছে তার যে কাণ্ড সেখানে কিন্তু এক ধরনের লোম রয়েছে। তার মানে কাণ্ডের এপিডার্মিসে কিন্তু লোম থাকা সম্ভব। শুধু একটাই পার্থক্য, সেটা হচ্ছে মূলের এপিডার্মিসে যে লোমটা থাকে সেটা সবসময় এককোষী হবে। মূলের এপিডার্মিসের রোগ কখনোই বহুকোষী হয় না, কিন্তু কাণ্ডের এপিডার্মিসের রোগ এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। সেখানে বিভিন্ন জিনিস জমাও থাকতে পারে, অনেক ধরনের হতে পারে। তার মানে এপিডার্মিসে কাণ্ডের ক্ষেত্রে লোম থাকা কখনোই অস্বাভাবিক কিছু না, থাকতেই পারে। এখন আমরা দেখি কাণ্ডের যে এপিডার্মিসে যে লোমের কথা বলছিলাম, সেই লোমের মধ্যে কি কি ধরনের লোম রয়েছে। লোম জিনিসটা কি সেটা আগে একটু দেখি আমরা। মনে করো এটা হচ্ছে এপিডার্মিসের কোষ। কোষগুলো আয়তাকার ধরনের হয় এবং পাশাপাশি এভাবে অবস্থান করে, পাশাপাশি অবস্থান করে এবং তাদের মাঝখানে কিন্তু কোনো আন্তঃকোষীয় ফাঁকা স্থান আমরা দেখতে পাচ্ছি না। এখন একটা কোষ থেকে এরকম ভাবে একটা বাড়তি অংশ তৈরি হয়ে যায়, এই জিনিসটাই হচ্ছে লোম। এটা হচ্ছে এককোষী লোম। এখন এমন যদি হতো এই লোমটার ক্ষেত্রে আমি এখানে অনেকগুলো ভাগ দেখতে পাচ্ছি, প্রত্যেকটা আলাদা আলাদা কোষ, তাহলে সেটাকে আমরা বলতাম হচ্ছে বহুকোষী লোম। এমনও কিন্তু হতে পারে যে লোমের মধ্যে এরকম শাখা রয়েছে, এখানেও কোষগুলো অনেকগুলো কোষ রয়েছে, তাহলে সেটা হবে শাখাযুক্ত লোম। এখন লোমের মধ্যে আরেক ধরনের লোম আছে যেটাকে বলি আমরা গ্রন্থিলোম। গ্রন্থিলোমটা কিরকম হয়? গ্রন্থিলোমটা সাধারণত এরকম মাথাটা একটু মোটা ধরনের হয় এবং এইখানে বিভিন্ন গ্রন্থি জমা হয়ে থাকে। এখন এটা কোথায় আমরা দেখতে পাই? এই জিনিসটা আমরা মূলত দেখতে পাই হচ্ছে কিছু কিছু গাছ আছে যেগুলো পতঙ্গ খায়, তাই না? অনেক গাছে কিন্তু আমরা দেখেছি যে পতঙ্গ বা যে কোনো পোকামাকড় যখন যায় তখন তার পাতার মধ্যে, তার গায়ের মধ্যে আটকে থাকে। এমনকি কিছু উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখি যে তাদের গা যখন আমরা ধরি তখন আঠালো লাগে, আঠালো পদার্থ বের হয়। তার মানে হচ্ছে সেখানে এই গ্রন্থি লোমগুলো থাকে। যখনই কোনো কিছু চারপাশে আসে তখন এখান থেকে গ্রন্থি বের হয়ে যায়, এইটা ফেটে গিয়ে গ্রন্থিটা বের হয়ে যায় এবং পতঙ্গ ভূত প্রাণীর ক্ষেত্রে পোকামাকড়গুলো এই আঠালো জাতীয় পদার্থের কারণে এখানে আটকে যায়। তার মানে গ্রন্থি লোমগুলো দেখতে হবে এরকম। এটা সাধারণত হয় হচ্ছে এরকম একটা অংশের সাথে এই একটা মাথার মতো অংশ থাকে যেটাকে আমরা বলি হচ্ছে মস্তক। গ্রন্থিলোমের ক্ষেত্রে আমরা একটা মস্তক দেখতে পাই। এরপরে রয়েছে দংশক লোম। দংশক লোমটা কেমন? লোম যেরকম প্রধানত সেরকমই হবে, এপিডার্মিসের অংশ থেকে একটা বাড়তি অংশ বের হবে এবং বের হওয়ার পর দেখা যায় এখানে হয়তো অনেকগুলো কোষ রয়েছে, কিন্তু যেই জায়গাটা কোনো একটা দংশক করার জন্য দায়ী বা কিছু একটা আটকে ধরে রাখার জন্য দায়ী, সেই জায়গাটা একটা কোষ থাকবে, মানে এখানে একটা মাত্র কোষ থাকবে, এখানে কোনো বিভাজন থাকবে না। এটা হচ্ছে দংশক লোম।
দংশক্রমগুলো কোথায় থাকে মূলত? এগুলো থাকতে পারে হচ্ছে গর্ভমুণ্ডে থাকতে পারে, যখন পরাগরেণু এসে পড়ে সেটাকে আটকে রাখার জন্য, বা বিছুটি, আলকুশি এই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় দেখি যে তাদের বীজগুলো বা পাতাগুলোর মধ্যে কিছু না কিছু আটকে যায়, তা এই জায়গাটা অনেকটা হচ্ছে একটা আমটার মতো কাজ করে, সেই জায়গাটার মধ্যে কিছু একটা আটকে যেতে পারে, তো সেটাই হচ্ছে দংশক্রম। অনেক সময় এই জিনিসগুলোর কারণে হাত কেটেও যেতে পারে। এবং একই সাথে মনে রাখতে হবে যে কোনো একটা বীজের মধ্যে দংশক্রম কিন্তু থাকতে পারে। কেন থাকে? যখন মনে করো বীজটা একটা জায়গা থেকে অন্য জায়গায় উড়ে চলে যাচ্ছে বা এমনিতে কোনোভাবে চলে যাচ্ছে, সে হয়তো কিছু একটাকে এই রোমের মাধ্যমে আঁকড়ে ধরে রাখতে পারে। আঁকড়ে ধরে রাখলে তারপরে সে সেখান থেকে নতুন একটা উদ্ভিদ তৈরি করতে পারে। তাহলে দংশক্রমের কাজ হচ্ছে এইগুলো। এরপরে আসি এপিডার্মিসের মূল কাজ হচ্ছে আমরা জানি যে কোনো একটা উদ্ভিদকে রক্ষা করা। গ্রন্থিযুক্ত রোম হচ্ছে পতঙ্গ ভুকের ক্ষেত্রে খাবার ধরতে সাহায্য করে। দংশক্রম অনেক সময় হচ্ছে উদ্ভিদ আসলে নিজেদেরকে রক্ষা করার জন্য দংশক্রম তৈরি করে অনেক সময়, যাতে করে বিভিন্ন প্রাণী তাদের থেকে দূরে থাকে, সেটাও হতে পারে। এবং অনেক সময় থাকে হচ্ছে যে কোনো বীজ বিস্তারের ক্ষেত্রে যাতে সাহায্য করে, সেজন্য দংশক্রম অনেক সময় তৈরি হয়। এরপরে রয়েছে আরেকটা জিনিস, যে রোম, সেটাকে কিন্তু আমরা ট্রাইকোম বলতে পারি। তার মানে কোথাও যদি এই শব্দটা আমরা দেখি তাহলে যাতে ঘাবড়ে না যায়, রোমকে ট্রাইকোমও আমরা বলতে পারি। এরপরে এই এপিডার্মিসের মধ্যে আরো একটা অংশ আমরা দেখতে পাই। আরো একটা অংশের মধ্যে কি আছে? এতক্ষণ আমি বলেছি এপিডার্মিসের কোষগুলো পাশাপাশি থাকবে, তাদের মধ্যে কোনো প্রকারের ছিদ্র বা কিছুই থাকবে না। কিন্তু আমরা নিশ্চয়ই পত্ররন্ধ্রের কথা শুনেছি। পত্ররন্ধ্রের কথা আমরা নিশ্চয়ই শুনেছি, এবং একই সাথে আমরা আজকে আরো একটা জিনিস জানবো, সেটা হচ্ছে পানিরন্ধ্র। পত্ররন্ধ্র পানিরন্ধ্রের মধ্যে একটু তফাৎ রয়েছে, কিন্তু এখন পত্ররন্ধ্রটা কোথায় থাকে সেটাও কিন্তু এপিডার্মিসের মধ্যে থাকে। তার মানে হচ্ছে রন্ধ্র মানে যেহেতু একটা ছিদ্র, তার মানে এপিডার্মিসে অবশ্যই ছিদ্র থাকবে। ছিদ্রটা কিভাবে থাকে? মনে করো একটা পাতাকে প্রস্থচ্ছেদ করলে দেখা যাবে যে পাতাটার এটা হয়তো উপরের অংশ, এখানে কোষ রয়েছে এপিডার্মিস, এটা হচ্ছে উপরের এপিডার্মিস। সাধারণত পাতার উপরের এপিডার্মিসে কিন্তু আমরা পত্ররন্ধ্র বা স্টোমাটা দেখতে পাই না। তার মানে হচ্ছে আমরা নিচের যে এপিডার্মিসটা রয়েছে সেখানে স্টোমাটা দেখতে পাবো। কোষগুলো হবে হচ্ছে অনেকটা এরকম। এই যে অংশটা দেখতে পাচ্ছি, এই অংশটা হচ্ছে রক্ষী কোষ। এই জিনিসটাই মাঝখানে একটা ছিদ্র তৈরি করছে, এই জিনিসটা হচ্ছে স্টোমাটা বা পত্ররন্ধ্র। এটা হচ্ছে স্টোমাটা। এই অংশটাতে সবসময় ক্লোরোপ্লাস্ট থাকে। তো এতক্ষণ আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ভাজক টিস্যুর শ্রেণী বিভাগ সম্পর্কে জানছিলাম। এখন কিন্তু আমরা শুরু করে দিয়েছি একটা উদ্ভিদের কাণ্ডের মধ্যে বা মূলের মধ্যে কি কি অংশ থাকতে পারে সেই সম্পর্কে জানা। তো তোমাদের যেসব ফ্রেন্ডরা এখনো ক্লাসটি করতে পারেনি, শেয়ার করে দাও অথবা কমেন্টে মেনশন করে দাও, যাতে করে একসাথে সবাই ক্লাসটি করতে পারে। এখন দেখি এই পত্ররন্ধ্রের মধ্যে যে স্টোমাটা রয়েছে, স্টোমাটার বৈশিষ্ট্য কি? স্টোমাটার বৈশিষ্ট্য আমরা খুব ভালো করে কিন্তু নবম অধ্যায়ে পড়েছি। উদ্ভিদের শারীরতত্ত্ব চ্যাপ্টারে কিন্তু স্টোমাটা কিভাবে খুলে যায়, কিভাবে বন্ধ হয়, সবকিছু সম্পর্কে আমরা অনেক ভালো করে জেনেছিলাম। এখন থেকে স্টোমাটার মধ্যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এইখানে ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্ট থাকবে এবং এটা প্রয়োজনে বন্ধ হয়ে যাবে, প্রয়োজনে খুলতে পারবে। যখন এটা বন্ধ হয়ে যাবে তখন এদিক দিয়ে কোনো প্রকারের পানি বা বায়ু বের হতে পারবে না। যখন এটা খুলে যাবে তখন এখান থেকে পানিও বের হতে পারবে, বায়ু বের হতে পারবে, এবং একই সাথে বায়ু ঢুকতেও পারবে। পানি সাধারণত এদিক দিয়ে যায় না, বায়ু এদিক দিয়ে চলাচল করে। তার মানে হচ্ছে একটা স্টোমাটা আমরা দেখতে পাচ্ছি। এবং এটা যেহেতু একটা পাতার প্রস্থচ্ছেদ, একই সাথে কিন্তু আমরা দেখে ফেলতেই পারি যে একটা পাতার ভিতরে কিভাবে কোষগুলো থাকে। পাতার ভিতরে যে সকল প্যারেনকাইমা কোষগুলো থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে মেসোফিল। মেসোফিল টিস্যু বলি আমরা সেটাকে। মেসোফিল টিস্যুর ক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে লম্বাটে এবং পাশাপাশি অবস্থান করে,
যেই জায়গাগুলোতে মূলত প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে এবং খাবার তৈরি হতে থাকে, এবং স্টোমাটার কাছে যখন কোষগুলো আসতে থাকে তখন তাদের মাঝে আমরা কিছু বায়ু কুঠুরি দেখতে পাই, মানে কিছু অংশ দেখতে পাই যেখানে বাতাস অবস্থান করতে পারে। এরকম কিছু অংশ আমরা ফাঁকা জায়গা দেখতে পাই। এই যে অংশটা দেখতে পাচ্ছি লম্বাটে, এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, এবং এইখানে যা আছে সেটাকে আমরা বলি হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। মজার ব্যাপার হচ্ছে এই জিনিসগুলো কখন থাকে? বিষম পৃষ্ঠ পাতার ক্ষেত্রে। বিষম পৃষ্ঠ পাতার ক্ষেত্রে আমরা প্যালিসেড প্যারেনকাইমা আলাদা করে এবং স্পঞ্জি প্যারেনকাইমাটাকে নিচের দিকে দেখতে পাই। কিন্তু যদি এমন হয় যে ঘাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে যে পাতাটা, সেখানে কিন্তু আমরা সাধারণত স্পঞ্জি প্যারেনকাইমা দেখতে পাই। দুটো প্যারেনকাইমা কিন্তু আমরা আলাদা করে একদম দেখতে পাই না। সেক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে বুলিফর্ম কোষ। তার মানে হচ্ছে আমরা যে বুলিফর্ম কোষের কথা বইয়ে দেখেছিলাম, সেই বুলিফর্ম কোষটা হচ্ছে ঘাস জাতীয় পদার্থের ক্ষেত্রে থাকবে, পদার্থ না, ঘাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে থাকবে। বুলিফর্ম কোষটা কি? এটা কিছুই না, এটা হচ্ছে একটা রূপান্তরিত প্যারেনকাইমা জাতীয় কোষ। প্যারেনকাইমা জাতীয় কোষগুলো একটু ফাঁপা জাতীয় হয়ে যায়, ভেতরে একটা বিরাট একটা কোষ গহ্বর থাকে, সেটাই হচ্ছে বুলিফর্ম কোষ। এবং বুলিফর্ম কোষগুলো থাকে হচ্ছে মূলত ঘাস জাতীয় উদ্ভিদের একদম মাঝামাঝি অংশে। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে বুলিফর্ম কোষগুলো যখন পানি অনেক বেশি থাকে তখন তারা পানি জমিয়ে সেই যে ঘাসের পৃষ্ঠটা সেটাকে টান টান অবস্থায় রাখে। দেখবে যখন প্রচুর পরিমাণে পানি থাকে বা তোমার কোনো ইনডোর প্ল্যান্টে যদি তুমি পানি ঠিকঠাক মতো দাও, যেটা হচ্ছে ঘাস জাতীয়, তাহলে দেখবে পাতাগুলো এরকম সোজা অবস্থান করছে, ঠিক এভাবে রয়েছে। কিন্তু যখন পানির অভাব হয় দেখবে পাতাগুলো কিন্তু চারপাশটা এরকম বাঁকা হয়ে যাচ্ছে, গাছটা নেতিয়ে পড়ছে। এই যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটা মূলত বুলিফর্ম কোষের কারণে ঘটে। যখন পানি কমে যায় তখন বুলিফর্ম কোষের মধ্যে পানিটা কমে যায়, তখন এই কোষগুলো চুপসে যায়। এর ফলে পুরো পাতাটি আস্তে আস্তে চুপসে যেতে থাকে। প্রচুর পানি থাকলে কোষগুলো ফুলে থাকে এবং একটু টান টান অবস্থায় পাতাগুলো আমরা দেখতে পাই। তো এটা ছিল হচ্ছে পত্ররন্ধ্রের কথা। এখন আসি পানি রন্ধ্রের কথা। পানি রন্ধ্রের আরেকটা নাম হচ্ছে হাইডাথোর। হাইডাথোরের কাজ কি? হাইডাথোর হচ্ছে বিভিন্ন গাছের পাতার চারপাশে অনেক সময় আমরা পানির ফোঁটা দেখতে পাই। মানে দেখা যাবে এখানে একটা পাতা রয়েছে, এইখানে পানি জমে আছে এবং সাধারণত সেটা ভোরের দিকে দেখা যায় এবং পরবর্তীতে দেখা যায় না, কারণ যখন রোদ ওঠে তখন এই পানিগুলো আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে। তো এই ঘটনাটা কেন ঘটে? এটা ঘটে হচ্ছে মূলত পানি রন্ধ্র বা হাইডাথোরের কারণে। হাইডাথোরের যদি আমরা চিত্র আঁকি, সেটা গঠনটা হবে হচ্ছে অনেকটা এরকম। এটা একটা অংশ থাকবে রন্ধ্রের মতো অংশ, যেটা রক্ষী কোষের মতো একটা অংশ থাকে। এই জায়গাটা দিয়ে হচ্ছে পানি বের হয়ে যায় এবং এইখানে কিছু কোষ থাকে। এই কোষগুলোর মাঝে যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান, সেখানে এসে পানি জমা হয় এবং এই স্তরটাকে আমরা বলি হচ্ছে এপিথেলিয়াম। এখন প্রশ্ন হচ্ছে, এপিথেলিয়ামে পানি আসে, পানি জমে এবং এই অংশটা ঠিক পিছনে এরকম ফাঁকা জায়গাটায় পানি জমতে থাকে, আস্তে আস্তে পানিটা বের হয়ে যেতে থাকে। তো এইখানে হচ্ছে রক্ষী কোষ থাকে এবং এই অংশটা এতটুকু যে অংশ দেখতে পাচ্ছি এটা খালি থাকে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে গহ্বর। এখন প্রশ্ন হচ্ছে পানিটা কোথা থেকে আসে? পানিটা আসে হচ্ছে এই যে এপিথেলিয়ামের স্তরটা দেখতে পাচ্ছি, এপিথেলিয়ামের স্তরের ঠিক এই পাশে থাকে হচ্ছে ট্রাকিট। ট্রাকিট জিনিসটা আমরা মোটামুটি সবাই জানি, সেটা হচ্ছে জাইলেমের একটা অংশ। ট্রাকিটের মাধ্যমে পানি পরিবাহিত হতে পারে। এখন এই ট্রাকিটের যে মাথাটা একদম শেষ মাথা, সেই মাথাটা হচ্ছে এপিথেলিয়ামে এসে মুক্ত হয়। এর ফলে কি হয়? ট্রাকিটের মাধ্যমে পানি এসে এপিথেলিয়ামে এসে জমা হতে থাকে এবং ধীরে ধীরে পানিটা রক্ষী কোষের এই মাঝে যে রন্ধ্রটা দেখতে পাচ্ছি, এই রন্ধ্র দিয়ে বের হয়ে যায় এবং এটাই হচ্ছে পানি রন্ধ্র বা হাইডাথোরের গঠন। এটা ছিল হচ্ছে আমাদের এপিডার্মিস নিয়ে আলোচনা। এখন আসো গ্রাউন্ড টিস্যু তন্ত্র নিয়ে আলোচনা করি।
গ্রাউন্ড টিস্যু তন্ত্র জিনিসটা কি? একটা উদ্ভিদের বাইরের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে ত্বক, এবং যেই অংশ দিয়ে পানি চলাচল করতে পারে বা খাদ্য চলাচল করতে পারে সেটা হচ্ছে ভাস্কুলার টিস্যু তন্ত্র। ভাস্কুলার টিস্যু তন্ত্র এবং ত্বক বাদ দিলে বাদ বাকি যা থাকে সবটুকুই হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র। তার মানে গ্রাউন্ড টিস্যু তন্ত্রের মধ্যে আমরা কয়েকটা অংশ দেখতে পাবো। একটু আগে যে প্রস্থচ্ছেদটা আমি দেখিয়েছিলাম সেখানে এপিডার্মিস ছিল, তারপরে কি ছিল? তারপরে ছিল হচ্ছে হাইপোডার্মিস বা অধোত্বক। তার মানে গ্রাউন্ড টিস্যুতে অবশ্যই থাকবে হচ্ছে অধোত্বক। অধোত্বকের পর দেখিয়েছিলাম কর্টেক্স, তার মানে গ্রাউন্ড টিস্যুর অংশ হচ্ছে কর্টেক্স, এবং এরপরে দেখিয়েছিলাম অন্তত্বক। অন্তত্বকের পর ছিল পরিচক্র, তারপরে ভাস্কুলার বান্ডেল ছিল এবং সাথে ছিল মজ্জা এবং মজ্জা রশ্মি। গ্রাউন্ড টিস্যু তন্ত্রের এই সবগুলো অংশ হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অন্তর্ভুক্ত। এখন গ্রাউন্ড টিস্যু তন্ত্রকে দুভাগে ভাগ করা যায়। দুভাগের ক্ষেত্রে একটা বলা হচ্ছে অন্তঃস্টিলীয়, আরেকটা হচ্ছে বহিঃস্টিলীয়। প্রথম প্রশ্ন, স্টিলি কি? স্টিলি হচ্ছে এই যে পরিচক্র দেখতে পাচ্ছি, পরিচক্র থেকে একটা উদ্ভিদের কাণ্ডের বা মূলের একদম মজ্জা পর্যন্ত যে অংশটা, এই পুরো অংশটাকে আমরা বলি হচ্ছে স্টিল। সেটা একটা গোলাকার অংশ হিসেবে থাকে, জিনিসটাকে আমরা বলছি হচ্ছে স্টিল। তার মানে পরিচক্র থেকে ভেতরে যা আছে সব হচ্ছে স্টিলের ভেতরের অংশ, এবং বাইরে যা আছে সেটা হচ্ছে স্টিলের বাইরের অংশ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বহিঃস্টিলীয় যে অংশটা, এই বহিঃস্টিলীয় অংশটার মধ্যে কি পরিচক্র আমরা কাউন্ট করবো? পরিচক্র কি আমরা বহিঃস্টিলীয় অংশে ফেলবো নাকি ফেলবো না? মানে হচ্ছে বহিঃস্টিলীয় অংশে পরিচক্র কি থাকবে? অ্যান্সার হ্যাঁ বা না বা ইয়েস বা নো দিয়ে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। অন্তঃস্টিলীয় এবং বহিঃস্টিলীয়, কোশ্চেনটা হচ্ছে যে বহিঃস্টিলীয় অংশের মধ্যে কি পরিচক্র থাকবে কিনা। এখন তোমরা কমেন্টটা করতে করতে আমি অধোত্বক সম্পর্কে বলতে থাকি। অধোত্বক জিনিসটা কি? এপিডার্মিসের একদম সাথে যে অংশটা লেগে থাকে সেই জিনিসটা হচ্ছে অধোত্বক। অধোত্বক সবসময় আমরা দেখতে পাই না, কিছু কিছু জায়গায় আমরা অধোত্বক দেখি না, সেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো যে কোথায় অধোত্বকটা সেটা থাকে না। এখন দেখি অধোত্বকের মধ্যে কি কি ধরনের কোষ থাকতে পারে। অধোত্বকে থাকতে পারে হচ্ছে প্যারেনকাইমা জাতীয় কোষ বা কোলেনকাইমা জাতীয় কোষ বা স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ। প্যারেনকাইমা জাতীয় কোষটা যখন থাকে তখন সেটাকে আমরা কর্টেক্সের অংশই ধরে ফেলি, এই জন্য তখন আমরা বলি যে অধোত্বক নেই। তার মানে হচ্ছে যখন কোলেনকাইমা বা স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সেটা অধোত্বকের একটা স্তর। কোলেনকাইমা কোষটা কি? কোলেনকাইমা কোষ হচ্ছে যেসব কোষ প্যারেনকাইমার চাইতে একটু পুরু প্রাচীর বিশিষ্ট সেগুলো হচ্ছে কোলেনকাইমা জাতীয় কোষ, এবং স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ হচ্ছে যে কোষগুলো পরিণত অবস্থায় গিয়ে মৃত কোষে পরিণত হয়, মাঝখানে ফাঁপা জায়গা তৈরি হয়ে যায়, সেগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ, সেগুলো স্থায়ী টিস্যুর অংশ। এখন আমি দেখি যে প্রশ্নটা করেছিলাম যে বহিঃস্টিলীয় অঞ্চলে পরিচক্র থাকবে কিনা। খাদিজা মুনতাহা বলেছে থাকবে না, আশরাফি বলেছে থাকবে না, নাফিসা বলেছে থাকবে, সিয়াম বলেছে থাকবে, দিশা বলছে থাকবে, পারভেজ বলছে থাকবে না, শোয়েব বলছে থাকবে না, আফজাল বলছে থাকবে, সাইফুর বলছে থাকবে, আক্তার এবং পারভেজ, আনোয়ার সবাই বলছে যে থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে পরিচক্র কি আসলে থাকে কিনা। স্টিলের ক্ষেত্রে বলেছিলাম পরিচক্র থেকে একদম মজ্জা পর্যন্ত যে অংশটা সেই অংশটাই হচ্ছে স্টিল। তার মানে অন্তঃস্টিলীয় হচ্ছে পরিচক্র সহ তার ভেতরের
অংশ, মানে অন্তঃত্বক থেকে অধোত্বক পর্যন্ত যে অংশটা সেটা হচ্ছে বহিঃস্থলীয়। তার মানে অ্যান্সার হচ্ছে বহিঃস্থলীয় অংশে আমরা পরিচক্র দেখতে পাবো না, অন্তঃস্থলীয় অংশে আমরা পরিচক্রটা দেখতে পাবো। এখন দেখি এই অধোত্বকের মধ্যে কি কি থাকতে পারে। কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা থাকতে পারে। এর মূল কাজ কি? এর মূল কাজ হচ্ছে ভেতরের অংশকে রক্ষা করা। এবং অধোত্বকের পরেই থাকে হচ্ছে কর্টেক্স। কর্টেক্সের মধ্যে কি কি থাকে? কর্টেক্স হচ্ছে প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা তৈরি। এই প্যারেনকাইমা জাতীয় কোষগুলোর মধ্যে কিছু আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকতে পারে, এগুলো খাবার সঞ্চয় করতে পারে, আবার শুধুমাত্র দৃঢ়তা প্রদানের জন্য কিন্তু এগুলা কাজ করতে পারে। এই যে কর্টেক্স গুলো আছে, কর্টেক্সের মধ্যে সবচেয়ে মেইন বৈশিষ্ট্য যেটা মনে রাখতে হবে যে মূলের ক্ষেত্রে কর্টেক্স অনেকগুলো স্তরে বিভক্ত, অনেক স্তর থাকবে, কিন্তু কোন একটা কাণ্ডের প্রস্তুচ্ছেদে কিন্তু কর্টেক্সের স্তর কম থাকবে, 2-3 স্তরে এই কর্টেক্স অংশটা শেষ হয়ে যাবে। এখন এই কর্টেক্সের পরে রয়েছে হচ্ছে অন্তঃত্বক। অন্তঃত্বক আমরা দেখেছিলাম যে এক স্তর বিশিষ্ট কোষ দ্বারা তৈরি। অন্তঃত্বকের মেইন বৈশিষ্ট্য হচ্ছে যে অন্তঃত্বকের কোষগুলো একটু চাপা ধরনের এবং পাশাপাশি অবস্থান করে, ঠিক এইভাবে অবস্থান করে। এখন এই অন্তঃত্বকের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে একটা ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে, যার কারণে এটাকে বান্ডেল শীথ বলা হয়। এখন ক্যাসপেরিয়ান স্ট্রিপ জিনিসটা আসলে কি? ক্যাসপেরিয়ান স্ট্রিপ জিনিসটা হচ্ছে যে এই যে পাশাপাশি দুটো কোষ দেখতে পাচ্ছ, এই কোষগুলোর ঠিক মাঝে, মানে পাশাপাশি যে প্রাচীরগুলো ছিল, এইখানে অনেক সময় লিগনিন বা সুবেরিন জমা হতে থাকে। জমা হয়ে হয়ে এই জিনিসগুলো খুব শক্ত ধরনের হয়ে যায়। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। এবং এটা যে সকল উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখি সেটাকে আমরা বলি হচ্ছে, তখন এটাকে আমরা বলি হচ্ছে বান্ডেল শীথ। যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, অনেক উদ্ভিদ এগুলো থাকে না, কিছু কিছু স্পেশাল জায়গায় এগুলো থাকে। এবং এই ক্যাসপেরিয়ান স্ট্রিপের কাজটা কি? এই ক্যাসপেরিয়ান স্ট্রিপটা মূলত যেটা করে, মূলত এটা আমরা মূলের ক্ষেত্রে দেখতে পাই, মূলের ভেতরে দেখতে পাই। এর প্রধান কাজ হচ্ছে, মনে করো এটা হচ্ছে অন্তঃত্বক, একটা মূলের অন্তঃত্বক এটা, এবং তার মাঝে এইখানে ক্যাসপেরিয়ান স্ট্রিপ অবস্থান করছে। দেখা যায় যে সবগুলো কোষে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে না, কিছু কোষে ক্যাসপেরিয়ান স্ট্রিপ অনুপস্থিত, সেটাকে আমরা বলি হচ্ছে প্যাসেজ কোষ। যখন ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে না তখন সেটাকে আমরা প্যাসেজ কোষ বলতে পারি। প্যাসেজ কোষটা কোথায় থাকে? মনে করো এইখানে একটা জাইলেম রয়েছে, এখানে একটা জাইলেম রয়েছে, এখানে একটা জাইলেম রয়েছে। জাইলেমের মধ্যে দিয়ে কি হবে? পানি যেতে থাকবে, পানি পরিবাহিত হবে। তার মানে হচ্ছে পানিটা জাইলেম পর্যন্ত যাওয়া প্রয়োজন। এবং ক্যাসপেরিয়ান স্ট্রিপ গুলো মূলত কি করে? এই অংশটাকে একদম বদ্ধ অবস্থায় রাখে, বেশি পানি ঢুকতে দেয় না। মূলের ক্ষেত্রে দেখা যায় যে এই জাইলেমের কাছে এই অংশটাতে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে না, এইখানে প্যাসেজ কোষটা থাকে। এই জায়গাটা দিয়ে পানিটা এই জাইলেমের ভেতরে চলে যেতে পারে। এখন এর ফলে আসলে কি হয়? মূলের ভেতরে অনেক বেশি পরিমাণে পানি যেতে পারে না, সেখানে পানির যে ভারসাম্য, সেই ভারসাম্যটা সুন্দরভাবে রক্ষা করা যায়। সেটা হচ্ছে মূলত এই ক্যাসপেরিয়ান স্ট্রিপের কাজটা। তার মানে হচ্ছে আমরা এখানে অন্তঃস্থলীয় বহিঃস্থলীয় সম্পর্কে আলোচনা করলাম, অধোত্বক দেখলাম, এরপর কর্টেক্স দেখলাম, এবং তারপরে অন্তঃত্বক দেখলাম। বহিঃস্থলীয় অন্তঃস্থলীয়তে রয়েছে হচ্ছে পরিচক্র, মজ্জা এবং মজ্জারশ্মি। তো আজকের প্রথম লাইভ ক্লাসটা এখানেই শেষ করছি। 1 ঘন্টা পরে ঠিক 9টার সময় পরবর্তী লাইভ ক্লাসটা শুরু হবে, এবং সেই লাইভ ক্লাসে বহিঃস্থলীয় নিয়ে আলোচনা করা হবে, অন্তঃস্থলীয় নিয়ে আলোচনা করা হবে। অন্তঃস্থলীয়র সাথে সাথে আরো কি কি আলোচনা করা হবে? সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে ভাস্কুলার বান্ডেল। তোমাদের অনেকেই প্রশ্ন করে থাকো
ভাস্কুলার বান্ডেল কোনটা, কি ধরনের, কিভাবে বুঝবো। তো সেই ক্লাসটাতে মূলত আলোচনা করা হবে ভাস্কুলার বান্ডেল এবং একই সাথে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং মূল, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং মূল, এদের যে চিত্রগুলো সেই চিত্রগুলো সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো অবশ্যই তোমরা সেকেন্ড লাইভ ক্লাসটিতে থাকবে।